দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। তীব্র গ্যাস সংকটে উৎপাদন অর্ধেকের নিচে নেমে গেছে টেক্সটাইল মিলগুলোর, রপ্তানিতে ধাক্কা লাগার শঙ্কা। অর্থ বছরের শুরুতে বাজেট বাস্তবায়নে ধীর গতি কাটানো যায়নি এবারও, 6 মাসে ব্যয় হয়েছে মাত্র 4 ভাগের 1 ভাগ। সুনামগঞ্জের বেশিরভাগ হাওরের মালিকানা ফিরে পেয়েছে জেলেরা, সুদিন ফিরছে জেলে পরিবারে। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। তীব্র গ্যাস সংকটে উৎপাদন তলানিতে নেমেছে টেক্সটাইল মিলগুলোর। উদ্যোক্তারা জানান, প্রয়োজনের তুলনায় গ্যাসের চাপ না থাকায় কারখানার উৎপাদন 40 ভাগের নিচে নেমে এসেছে। এমন অবস্থায় তৈরি পোশাক কারখানাগুলোর অর্ডার অনুযায়ী বস্ত্র সরবরাহ করতে হিমশিম খেতে হচ্ছে। রপ্তানিতে যার নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা ব্যবসায়ীদের। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। বছরে প্রায় 21 লাখ মেট্রিক টনের মতো সুতা ব্যবহার হয় দেশের তৈরি পোশাক শিল্পে, যার সিংহভাগের যোগান দেয় দেশীয় স্পিনিং মিলগুলো। সুতা তৈরির মেশিন চালানোর জন্য গ্যাস চালিত ক্যাপটিভ জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়, কিন্তু বেশ কয়েকদিন ধরেই গ্যাসের কাঙ্ক্ষিত চাপ মিলছে না কারখানাগুলোয়। ফলে লক্ষ্যমাত্রা অনুযায়ী সুতা উৎপাদন করা যাচ্ছে না। আমি আগামী 2 মাসের ভিতরে যে মালটা দিব বা 3 মাসের ভিতরে যে কন্ট্রাক্টগুলো আমি করছি, আমার প্রোডাকশন কত, আমি ওই অনুপাতে সেল করি। সাধারণত ফরওয়ার্ড সেল করতেই থাকি, পর্যায়ক্রমে এভরিডে সেল করি। তো এখন এই সমস্যার জন্য, এই ক্রাইসিসের জন্য আমরা তখন তাদেরকে ডেলিভারিটা 10%, 20%, 15% কাট করে দিই। তাদেরকে আবার বলি যে তুমি অন্য হান থেকে মাল নিয়ে নাও বাই দিস টাইমে। এখন তারা আমাদের সাথে খুবই এটা নিয়ে আমাদের সাথে দুই পক্ষের সাথে অনেক ঝগড়া বিবাদ হয়। আনইন্টারাপ্ট গ্যাস সাপ্লাই না থাকলে একদিকে যেমন আমাদের জেনারেটরগুলি তার সক্ষমতা হারাচ্ছে, অন্যদিকে আমরা যে ডেলিভারিগুলি পণ্যগুলি যে ডেটগুলি করে থাকি, কোনো কোনো ফ্যাক্টরি 30%, কোনোটা 40%, কোনোটা 20%, কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে। কম্প্রেস এয়ারের মাধ্যমে কিন্তু দৌড়ে গ্যাসটা কিন্তু আমাদের মিটারে ঢুকে। যখন গ্যাস থাকে না তখন বাতাস কিন্তু কন্টিনিউ চলে, বাতাস মিটার দিয়ে ঢুকে কিন্তু মিটারটা খুলে আমরা খালি বিল দিচ্ছি। যাদের ইবিসি মিটার নাই তারা কিন্তু গ্যাস না পুরিয়েও গ্যাসের বিল দিচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে মাওয়া, 2500 এবং আশুলিয়া লাইনের আওতাধীন কারখানাগুলো। উদ্যোক্তারা জানান, মেশিন চালানোর জন্য টেক্সটাইল মিলগুলোতে 7 থেকে 10 PSI গ্যাসের প্রয়োজন। সেখানে মিলছে সর্বোচ্চ 2 থেকে 3 PSI গ্যাস। কোনো কোনো কারখানার ক্ষেত্রে যা শূন্যে নেমে এসেছে। এমন অবস্থায় উৎপাদনশীলতা কমার সাথে সাথে হুমকিতে পড়েছে রপ্তানি বাণিজ্যও। নারায়ণগঞ্জ, আপনার নরসিংদী, সাভার, আমাদের গাজীপুর, এই অঞ্চলগুলোর মধ্যে এখন গ্যাসের স্বল্পতা দেখা দিয়েছে। আমরা ডিজেল পর্যন্ত ব্যবহার করতেছি, নাইলে আমার ডাইংয়ের কাপড় নষ্ট হয়ে যাবে, আমার কালার নষ্ট হয়ে যাবে। আমি বাধ্য হইতেছি ডিজেল পোড়াইতে। ডিজেল পোড়াই কোনোভাবে আমি কস্টিং আনতে পারতেছি না। আমি মাস শেষ দেখি আমার বিশাল অঙ্কের প্রোডাকশন লস। আমি ব্যাংকের ইনস্টলমেন্ট ঠিক মতন দিতে পারতেছি না। আমার ফ্যাক্টরিতে পার ডে ক্যাপাসিটি যদি 50 টন থেকে থাকে, আমি যদি উৎপাদন করতে পারি 25 টন, তো আমাকে যে লোকটাকে অন টাইমে আমার ডেলিভারি দরকার, তাকে আমি অন টাইমে ডেলিভারি দিতে পারছি, সে আবার আরেকজনকে দিতে পারছে না। অর্ডার ক্যান্সেল হয়, অনেক সময় এয়ার হয়। এখন আমার এখানে সিএম আছে পুরো আমার $25। আমাকে যদি সিএমের থেকে দ্বিগুণ টাকায় যদি মালটা এয়ারে শিপমেন্ট করতে হয়, তো সেক্ষেত্রে তো আমার সিএম তো দূরের কথা, আমি তো লোকসান গুণে আমাকে বাড়ি যেতে হবে। অনেক সময় বায়ার ডিসকাউন্ট নিয়ে নেয়, 10% ডিসকাউন্ট। আমার 10% প্রফিট থাকে না, সেখানে 10% যদি বায়ারকে আমাকে ডিসকাউন্ট দিতে হয় এফওবি ভ্যালুর উপর, সেখানে আমার অস্তিত্ব কোথায় থাকে? চলমান পরিস্থিতিতে শিল্পের গ্যাস সরবরাহ জটিলতা দূর করতে তিতাসকে বিশেষ টিম গঠন করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার আহ্বান উদ্যোক্তাদের। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সরকারের বাজেট বাস্তবায়নে হতাশাজনক চিত্র কাটছে না। অর্থ বছরের প্রথম 6 মাসে মাত্র 1/4 বাজেট বাস্তবায়ন হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে, যেখানে দেখা যাচ্ছে এই সময়ে আয় বাড়লেও ব্যয়ের ক্ষেত্রগুলো আগের থেকে সংকুচিত হয়েছে। সৌরভ রহমানের রিপোর্ট। চলতি অর্থ বছরের জন্য 2.25 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি সাজিয়েছিল সরকার। ডিসেম্বর শেষে অর্থাৎ অর্থ বছরের প্রথম 6 মাসে যার থেকে 34,249 কোটি টাকা খরচ করা গেছে, যা মোট বরাদ্দের 15 ভাগের মতো। যদিও গেল বছর বাস্তবায়নের এই হার ছিল 17 ভাগের ঘরে। পরিসংখ্যান যেটা বলছে, সেখানে আমরা পুরনো চিত্রটাই দেখতে পাচ্ছি যে বছরের শুরুতে এডিপির বাস্তবায়নের হার খুবই কম থাকে। মে জুন মাসে যখন বিলগুলো পেমেন্ট করা হয়, সেজন্য এডিপির বাস্তবায়নের হার শেষ 2 মাসে খুব দ্রুত বেড়ে যায়। এইটা হচ্ছে আমাদের যথারীতি চিত্র। করোনার আগেও এই চিত্রটা ছিল,
করোনার সময় সেটা আরও অবনতি হয়েছিল। হিসেব বলছে এই সময় সরকারের পরিচালন ব্যয় হয়েছে ১,১৫,৫৬৭ কোটি টাকা। সব মিলে অর্থ বছরের প্রথম ৬ মাসে সরকারের বাজেট বাস্তবায়ন হয়েছে ১,৪৯,৮১৬ কোটি টাকা, যা মোট বরাদ্দের ২৫ ভাগ। আগের অর্থ বছরে এই হার ছিল ২৭ ভাগের মতো। তবে উন্নতি হয়েছে আয়ে। চলতি বছর সরকারের মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা আছে ৩,৮৯,০০০ কোটি টাকা, যার থেকে প্রথম ৬ মাসে আয় করা গেছে ১,৫১,১৬১ কোটি টাকা বা ৩৮ ভাগ। এই বছর কিন্তু আমরা সর্বোচ্চ আমদানি করছি এই ফিসক্যাল ইয়ারে, সে কারণে আমদানির উপর যে করটা সেটা কিন্তু অনেক বেশি বেড়েছে এবং আমদানির স্টেজে ভ্যাটও যথেষ্ট বেড়েছে, কিন্তু তারপরেও আশানুরূপ বৃদ্ধি হয় নাই ফর ওভারঅল পারফরমেন্সে, কারণ ইনকাম ট্যাক্সে বেশ ঘাটতি আছে, বড় রকমের ভ্যাটের ক্ষেত্রে, লোকাল ভ্যাটের ক্ষেত্রেও ঘাটতি আছে। তো সব মিলিয়ে একটা বড় রকমের ঘাটতি আবারও হতে যাচ্ছে। ২০২১-২২ অর্থ বছরের জন্য ৬,০৩,৬৮১ কোটি টাকার বাজেট ঘোষণা করেছিল সরকার, যা তার আগের বছরের থেকে ৬ ভাগের মতো বেশি। হিসেব বলছে ২০২০-২১ অর্থ বছরের বাজেটের ৮১ ভাগ বাস্তবায়ন করতে পেরেছিল সরকার। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সুনামগঞ্জের বেশিরভাগ হাওরের মালিকানা ফিরে পেয়েছেন জেলেরা। এখন আর মহাজনের হয়ে কামলা খাটতে হয় না। ফলে শুধু খেয়ে পরে বেঁচে থাকা নয়, সন্তানদের পড়াশোনাও এগিয়ে যাচ্ছে। নূর সিদ্দিকীর ৩ পর্বের রিপোর্টের দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন জহিরুল হুদা। সুনামগঞ্জ নাম শুনলেই এমন থই থই পানির ছবি চলে আসে কল্পনায়। বছরের বেশিরভাগ সময়ই পানি থাকে এসব হাওরে। হাওরের পানি কয়েক মাসের জন্য শুকালেও এখানকার মানুষের চোখের পানি যেন শুকাতেই চাইতো না আগে। এই জল হাওরের পুরোটাই ছিল মহাজনদের দখলে, আর তাদের হয়েই রোজ চুক্তিতে কামলা খাটতে হতো জেলেদের। আগে বিলের দিকে তাকাইয়ে থাকতাম, কোনো টাকা আসতো না। এখন বিল পাইছি আমরা, এই বিল থেকে টাকা আসে। বিশাল এই হাওরে জেলেদের কোনো অধিকার না থাকায় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল তারা। সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি থাকলেও তা কার্যকর হচ্ছিল না প্রভাবশালীদের দাপটে। জেলেদের এই দুর্দশা লাঘবে এগিয়ে আসে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। জেলেদের সংগঠিত করে গড়ে তোলা হয়েছে সমিতি, আর সেই সমিতি বদলে দিয়েছে তাদের ভাগ্য। এইটা পাওয়ার পরতি আমরা এখন ঋণ করা লাগতেছে না। আর বেসিক্যালি ওই যে আমরা বছরে 10,000, 8,000, 10,000, 12,000 এরকম আমরা প্রতিটা বছরে একটা আয় পাইতেছি। ডেইলি 3 থেকে 400 টাকা আমরা মজুরি হিসাবে মাছ মাইরা পাচ্ছি। এর বাদে যে বর্গা যে আমার চাষ করেছি জমির যেটা রুইমু, এটা তো বৈশাখে তো এই পুরা ফসলটা আমি নিজেই পাই। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের এই প্রকল্পের পরিচালকের মতে প্রক্রিয়াটি সহজ ছিল না। হাওড়া অঞ্চলের সবগুলো বিল জেলেদের অধিকারে দিতে পারলে এই অঞ্চলের জীবনমান আরও বাড়বে আশা তার। আইনে আছে জাল জাল জলাতার, কিন্তু সে জলা দেওয়ার প্রসেসটা কি? প্রসেসটা হলো ওপেন বিডিং। যখন বিডিং করি, আমি গরিব জেলে, আমার কোনো সমিতি নেই, কারণ সমিতি করার জন্য যে ক্রাইটেরিয়াগুলো লাগে রেজিস্টার করার জন্য সেগুলো আমি বুঝি না। তাহলে আমি কিন্তু সেই বিডিং প্রসেসে আমি পার্টিসিপেট করতে পারবো না। আমাদের যেটা কাজ ছিল যে ওই যারা যেতে পারছে না তাদের প্রবেশাধিকারটা কীভাবে নিশ্চিত করা যায়। এই প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহায়তা দিয়েছে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল। সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর জানান, গ্রামীণ জনজীবনের উন্নয়নের লক্ষ্যেই তাদের বিনিয়োগ, যা সফল হচ্ছে। IFAD is trying to generate social capital so people can generate their own development. With their social capital which we have generated, these people can generate their own futures. এই প্রকল্পের মাধ্যমে 383টি বিল ব্যবহারকারী দল বা বিইউজি গঠন করা হয়েছে। সংগঠিত হলে এই যে ভাগ্য বদলে যায় তার প্রমাণ রেখেছে সুনামগঞ্জের জেলেরা। কারণ তাদেরকে সমবায় সমিতির মাধ্যমে একত্রিত করে জলাভূমির মালিকানা ফিরিয়ে দেওয়ার ফলে তারা এখন শুধুমাত্র জলাভূমির মালিকই হননি, বদলেছে তাদের ভাগ্য, উন্নত হয়েছে জীবন, দেখছেন সুখের স্বপ্ন। নূর সিদ্দিকী, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। রাজধানীর শ্যামপুর এলাকায় ডাইং কারখানাগুলোর দূষিত বর্জ্যের কারণে বুড়িগঙ্গার দূষণ মারাত্মক আকার ধারণ করেছে।
ওয়াটার কিপার্স বাংলাদেশ কনসোর্টিয়াম এ বিষয়ে মঙ্গলবার দুপুরে শ্যামপুর এলাকায় বুড়িগঙ্গার তীরে সংবাদ সম্মেলনে তাদের গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, পানিতে অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক কম পাওয়া গেছে, যা কয়েক বছর ধরেই কমছে। সংস্থাটি জানায়, কারখানা বর্জ্যের কারণে অক্সিজেন কমার সাথে সাথে বাড়ছে ক্ষতিকর অ্যামোনিয়ার পরিমাণ। ফলে সব ধরনের প্রাণী হুমকির মধ্যে রয়েছে। শ্যামপুরের পানিতে রাসায়নিক অক্সিজেনের চাহিদা বা সিওডি এর পরিমাণ পরীক্ষা করে দেখা গেছে এই 3 ঋতুতে সিওডি এর পরিমাণ যথাক্রমে 190, 227 এবং 276, যা আদর্শ মান 4 এর চেয়ে বহুগুণে বেশি। পরবর্তীতে জৈবিক অক্সিজেন চাহিদা বা বিওডি এর পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে এই 3 সময়ে বিওডি এর পরিমাণ যথাক্রমে 87, 72 এবং 106, যার আদর্শ মান 0.2 এর তুলনায় অনেক বেশি। ইতিবাচক ধারায় দিন শেষ করেছে ঢাকার পুঁজিবাজার, তবে সূচকের কোনো পরিবর্তন হয়নি। সার্বিক সূচক ডিএসএক্স আগের দিনের মতোই আছে 7055-তে। লেনদেন হয়েছে 1712 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে 184টির, কমেছে 146টির দর, আর অপরিবর্তিত রয়েছে 48টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। আজ হাইয়েস্ট ভলিউমে ট্রেড হয়েছে সাইফ পাওয়ারের, যার ভলিউম ছিল প্রায় 1,76,00,000 মতো, এবং দ্বিতীয়তে ছিল আলিফ। পার্সেন্টেজ অফ চেঞ্জের ভিত্তিতে প্রথমে ছিল দেশ গার্মেন্টস এবং দ্বিতীয়তে ছিল ইউনিয়ন ইন্স্যুরেন্স। টপ 20 শেয়ার্সের তালিকায় প্রথমে জায়গা করে নিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং দ্বিতীয়তে ছিল বেক্সিমকো। এছাড়াও ভ্যালু ওয়াইজ ভালো পারফরমেন্স দেখিয়েছে সাইফ পাওয়ার, জিপিএইচ ইস্পাত, ফারেস লাইফ প্রভৃতি। এবং টপ 10 লুজার চার্টের প্রথমে ছিল আনলিমা ইয়ার, এরপর ছিল আজিজ পাইপস, আইটিসি প্রভৃতি। এবার আসা যাক সেক্টরাল পারফরমেন্সে। সেক্টরের দিক থেকে গেইনার হয়েছে ব্যাংক সেক্টরটি এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরটি, এবং টার্নওভারের দিক থেকে টেক্সটাইল সেক্টর এবং মিসেলেনিয়াস সেক্টর বেশ ভালো পারফরমেন্স দেখিয়েছে। এবার আসা যাক নিউজে। আজ ডিএসসিতে পাবলিশ নিউজগুলোর মধ্যে ইম্পর্টেন্ট ছিল ওয়ালটনের নাম পরিবর্তন। এই কোম্পানিটির নাম ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে পরিবর্তিত হচ্ছে জানুয়ারি 20, 2022 থেকে, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য আদার থিংস রিমেনিং আনচেঞ্জড। চলতি বছর বিশ্বে বেকার মানুষের সংখ্যা দাঁড়াবে 20,70,00,000-এ। এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর এক প্রতিবেদনে। ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল আউটলুক ট্রেন্ডস 2022 শীর্ষক প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের প্রভাবে বিশ্বে বেকারের সংখ্যা বাড়ছে দ্রুত গতিতে। হিরজুন মিরার রিপোর্ট। 2020 সালে করোনা ভাইরাসের প্রকোপ শুরু হবার পর বড় ধাক্কা লাগে বিশ্ব অর্থনীতিতে। বন্ধ হয়ে যায় অনেক প্রতিষ্ঠান, ফলে কাজ হারিয়ে বেকার হয়ে পড়ে অনেকে। সেই সাথে বন্ধ হয়ে যায় নতুন কর্মসংস্থানের সুযোগ। করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে চলতি বছর বিশ্বব্যাপী কাজের সুযোগ আরও কমে যাওয়ার শঙ্কা করছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও। সংস্থাটি বলছে 2022 সালে বিশ্বে বেকারের সংখ্যা দাঁড়াবে 20,70,00,000। করোনা মহামারীর আগে 2019 সালে এ সংখ্যা ছিল 18,60,00,000। That the picture that the report paints of the world of work is not a good one. Global labour markets are recovering from the crisis much more slowly than we previously expected. In 2022, we project that the number of hours worked globally, and this is the measure that we've used extensively during the crisis, that this number of hours worked globally, adjusted for population growth, will be 1.8% below the number of hours worked in the last quarter before the crisis. প্রতিবেদন বলছে, শ্রমবাজার পরিস্থিতির বেশি অবনতি হবে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোতে ভ্যাকসিন কার্যক্রমের ধীরগতির কারণে। অন্যদিকে উন্নত দেশগুলো অপেক্ষাকৃত আগে এই সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে। হিসেব বলছে 2022 সালে আফ্রিকায় বেকারত্বের হার হবে 8%, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে 4.6%, আমেরিকাতে 7.4%, আর ইউরোপ এবং মধ্য এশিয়ায় বেকারত্বের হার দাঁড়াবে 6.6%। কর্মসংস্থানের পাশাপাশি কমবে কর্মঘণ্টাও। আইএলও বলছে 2022 সালে বিশ্বে যে পরিমাণ কর্মঘণ্টা কমবে তা অন্তত 5,20,00,000 পূর্ণকালীন চাকরির সমান। সংস্থাটির আগের প্রতিবেদনে কর্মঘণ্টা কমার পরিমাণ 2,60,00,000 চাকরির সমপরিমাণ হতে পারে বলে অনুমান করা হয়েছিল। Now that deficit is equivalent to the loss of 52 million full-time jobs, 52 million. And that is twice as large as we had previously expected in May of last year when we published our previous global labour market survey.
And that estimate was for a deficit of 26 million full-time equivalent jobs in 2022. So you can see that the downside readjustment is quite considerable. প্রতিবেদন বলছে অর্থনৈতিক কর্মকাণ্ড কমে যাওয়ার ফলে বাড়বে শ্রমিকদের দারিদ্রতার হারও, যা দারিদ্র্যসীমার কাছাকাছি বা দারিদ্র্যসীমার নিচে পৌঁছে দেবে উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিককে। সংস্থাটি বলছে এই সংকট থেকে পুনরুদ্ধারের পথ ধীর এবং অনিশ্চিত। At the global level, labour markets remain a long way from recovery. The challenges related to underemployment, to poverty, and to a lack of decent work remain greater than they were before COVID-19 hit. There can be no real and lasting recovery from this pandemic and its labour market consequences without a broad-based recovery. বেকারত্বের হার বৃদ্ধির এই প্রবণতা 2023 সাল পর্যন্ত থাকবে বলেও উঠে এসেছে আইএলওর প্রতিবেদনে। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস আর ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।